আসসালামু আলাইকুম, আফসানা পিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। সংকট সমাধানে একদিকে চলছে বাড়তি আমদানির নানা প্রচেষ্টা, অপরদিকে কিছু অসাধু চক্র তেল মজুত করে পাচার করছে প্রতিবেশী দেশে। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে অবৈধ মজুদ ও পাচার চক্রের কিছু সদস্যকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। চট্টগ্রাম থেকে শামসুল হক হায়দরির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করা জ্বালানি তেলবাহী জাহাজ আসছে চট্টগ্রাম বন্দরে। এসব তেল দ্রুত খালাস সহ সরবরাহ ব্যবস্থাও সচল আছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তথ্যমতে এ মুহূর্তে বন্দর ও বহির্নোঙরে জ্বালানিবাহী 5টি জাহাজ অপেক্ষমান রয়েছে। পর্যায়ক্রমে এসব জাহাজ থেকে তেল খালাস চলছে। বর্তমানে একটা জাহাজ আছে যেটা চাইনিজ জাহাজ। এটা গতকাল রাত 3:48 চট্টগ্রাম বহির্নোঙরে নোঙর করছে। আজকে সকাল 9:12 প্রথম লাইটে অ্যালাউন্সেড হয়ে গেছে। ওইটা আল্লাহর রহমতে লাইট টেস্ট করে আগামীকাল জেটিতে বার করবে। এদিকে আমদানি করা জ্বালানি মজুদের পাশাপাশি পাচারে সক্রিয় একাধিক চক্র। বিভিন্ন সময় সাগরপথে মিয়ানমারে জ্বালানি পাচারের ঘটনা ঘটার খবর আসছে। এ কাজে বাংলাদেশি মাঝিদের সাথে যোগ দিয়েছে মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের কিছু সদস্য। এ ধরনের কিছু পাচারকারী সহ একটি চালান আটক করেছে কোস্টগার্ড। সন্দেহভাজন একটি বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় 6,24,000 টাকা মূল্যের 6,000 লিটার ডিজেল, 6টি গ্যাস সিলিন্ডার, নগদ 15,896 টাকা ও পাচারকালে ব্যবহৃত বোটসহ 4 জন বাঙালি ও 8 জন রোহিঙ্গা পাচারকারীকে আটক করা হয়। অবৈধ মজুদ আর পাচার বন্ধ করা গেলে জ্বালানি সংকট তীব্র হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এনটিভি নিউজ ডেস্ক। সংবিধান সংশোধনের পর জুলাই সনদ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান। দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ছাই ভাঙা দলিলপুর আলফাপুর খাল খনন কর্মসূচি উদ্বোধনকালে তিনি কথা বলেন। জুলাই সনদ বিএনপি বাস্তবায়ন করতে অঙ্গীকারবদ্ধ, আর এই জুলাই সনদই বলছে আমাকে বাস্তবায়ন করো সংবিধান সংশোধনের মধ্য দিয়ে। এটা জুলাই সনদে সুস্পষ্টভাবে লিখিত আছে যে সংবিধান সংশোধনের মধ্য দিয়ে জুলাই সনদ বাস্তবায়িত হবে। সুতরাং যারা বলছেন গণভোট বাতিল হলে জুলাই সনদ বাতিল হবে, এটা মিথ্যা বিভ্রান্তিকর তথ্য। এদিকে হাওর অঞ্চল পানির নিচে তলিয়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে ধান সংগ্রহকালে জ্বালানি ও বিদ্যুৎ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। সকালে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সরকারি জলমহাল আইন 2026-এর খসড়া চূড়ান্তকরণ শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন তিনি। বলেন, যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বে জ্বালানির সংকট তৈরি হয়েছে। এ সংকট মোকাবেলায় সকলকে সচেতন হতে হবে। জ্বালানির কারণে হাওরের ধান ঘরে তুলতে যাতে কোনো সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তিনি আরও বলেন, গেল 17 বছর যারা অবৈধ উপায়ে ভূমির মালিক হয়েছেন, নতুন করে আর এমনটা হতে দেয়া হবে না। আর জলমহাল ইজারায় মধ্যস্বত্বভোগী নয়, প্রকৃত জেলেরাই ইজারা পাবে বলে আশ্বাস দেন মন্ত্রী। খুব দ্রুতই ধানগুলি কৃষক লাগিয়েছিল, কিন্তু সেগুলো আবার পানির নিচে চলে যাওয়াতে অতিবৃষ্টির কারণে, পাহাড়ি টনের কারণে এটি একটা তাদের মধ্যে আর একটা নতুন দুশ্চিন্তা সৃষ্টি হয়েছে। মধ্যস্বত্বভোগী ওই তারা দেশের বাইরে বা রাজধানীতে বসে অথবা সিলেট শহরে বসে আপনাদের নাম ভাঙিয়ে কিছু করুক, এটা আমরা চাই না। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শহর এলাকাগুলোতে শিক্ষা প্রতিষ্ঠানে অফলাইন ও অনলাইন দুভাবেই ক্লাস চলবে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। দুপুরে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং কারিগরি ও মাদ্রাসা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। আগামীকাল অভিভাবকদের সঙ্গে এই বিষয়ে বৈঠক করার কথা জানান মন্ত্রী। বলেন, শিক্ষা এখন খাতা কলম মুক্ত হচ্ছে, সুতরাং সকলকে আধুনিক তথ্য প্রযুক্তির সঙ্গে এগিয়ে যেতে হবে। আমাদের স্কুল ছিল 5 দিন, যেহেতু আমরা অনেক আওয়ার লস করেছি সেই জন্য স্কুল আমরা 6 দিন করছি। আমি বলছি মেট্রোপলিটন সিটিগুলোতে আমরা গার্ডিয়ানের সাথে বসে দেখবো যে আমরা অনলাইন অফলাইন ওয়ান অল্টারনেট নিয়ে করলে কতটুকু উপকার হবে, কতটুকু অপকার হবে। ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ফুটবল খেলা ও পূর্বশত্রুতার জেরে 4 গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে পুলিশ সহ শতাধিক আহত হয়েছে। স্থানীয়রা জানায়, কিছুদিন আগে হামিরদি ইউনিয়নের
মুনসুরাবাদ এলাকার কয়েকজন যুবক ফুটবল খেলার মাইকিং করার সময় পার্শ্ববর্তী খাপুরা গ্রামের কয়েকজন যুবকের সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হয়। গতকাল খাপুরা গ্রামের 2 যুবককে মনসুরাবাদ এলাকার কয়েকজন যুবক মারধর করে। এতে উভয় গ্রামের মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর জেরে আজ সকাল থেকে আবার সংঘর্ষ শুরু হয়। এতে 4টি গ্রামের মানুষ জড়িয়ে পড়লে শতাধিক আহত হয়। সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশের এক সদস্য আহত হন। অন্যদিকে সুনামগঞ্জে হাওরের বাঁধ কাটা নিয়ে 4 গ্রামবাসী মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে অন্তত 20 জন। এলাকায় সংঘর্ষ এড়াতে 144 ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। বগুড়া 6 ও শেরপুর 3 আসনের উপনির্বাচন ঘিরে বিএনপি, জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। ভোট চাইতে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন প্রার্থীরা। সকালে বগুড়া 6 আসনের বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশার পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চান সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। অন্যদিকে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা করেছেন বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা। দুপুরে শহরের বউবাজার এলাকায় জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে গণসংযোগ করেন। এদিকে শেরপুর 3 আসনে জমে উঠেছে প্রচারণা। সকাল থেকে বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল এবং জামায়াতের মাসুদুর রহমান মাসুদ নিজ নিজ প্রতীককে ভোট চাইছেন। আগামী 9 এপ্রিল এই 2 আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে রেমিটেন্স যোদ্ধারা প্রবাসে যাতে নিরাপদ জীবনযাপন ও কাজ করতে পারেন এর জন্য সরকার সবসময় সতর্ক ও সক্রিয় রয়েছে। তিনি বলেন, এখন পর্যন্ত 6 জন বাংলাদেশি চলমান যুদ্ধে নিহত হয়েছেন, যার মধ্যে 3 জনের মরদেহ দেশে এসেছে। দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যাওয়ার ক্ষেত্রে যেসব প্রবাসী বাংলাদেশির ভিসা নিয়ে জটিলতা হচ্ছে, তাদের ভিসার মেয়াদ বাড়াতে সরকার কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে। তিনি আরও বলেন, বিদেশের লোক পাঠানোর কথা বলে যেসব অপরাধী চক্র অসহায় মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়, তাদের ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে। মধ্যপ্রাচ্যে সংঘাতে নিহত প্রথম বাংলাদেশি SM তারেক আলীর জানাজা চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে ফজুমিয়া কন্ট্রাক্টর জামে মসজিদ কবরস্থানে তাকে দাফন করা হয়। 1 মাসের মধ্যে মরদেহ দেশে ফিরিয়ে আনায় সরকারকে ধন্যবাদ দিয়েছেন পরিবারের সদস্য ও এলাকাবাসী। গত 2 মার্চ ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে প্রাণ হারান তিনি। সৌদি আরবের দাম্মাম থেকে গালফ এয়ারের একটি ফ্লাইটে শুক্রবার সন্ধ্যায় তার মরদেহ দেশে নিয়ে আসা হয়। খাগড়াছড়ির রামগড়ে ঝড়ে গাছ ভেঙে পড়ায় খাগড়াছড়ির ফেনী ঢাকা মহাসড়কে যান চলাচল 1.5 ঘন্টা বন্ধ ছিল। রামগড় বারৈয়ারহাট সড়কের কালাপানি এলাকায় দুপুর 12টার দিকে হঠাৎ ঝড় বৃষ্টিতে একটি গাছ ভেঙে পড়ে। এতে খাগড়াছড়ি ফেনী ঢাকা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও বন বিভাগের উদ্ধারকর্মী গিয়ে সড়ক থেকে গাছ সরিয়ে নেয়। পরে দুপুর 1:30টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। মোংলায় হুকুম দখল করা কৃষি জমিতে বালু ভরাটের প্রতিবাদে মানববন্ধন এবং বিক্ষোভ করেছে ভুক্তভোগীরা। সকালে উপজেলার চিলা ইউনিয়নের কলাতলা এলাকায় এই কর্মসূচি পালন করেছে ইউনিয়ন কৃষি জমি রক্ষা সংগ্রাম কমিটি। ভুক্তভোগী জমির মালিকরা জানান, ক্ষতিপূরণ ছাড়া মোংলা বন্দর কর্তৃপক্ষ পশুর নদীর ড্রেজিংয়ের বালু দিয়ে 323 একর কৃষি জমি, চিংড়ি ঘের এবং তাদের ভিটামাটি ধ্বংস করছে। এরপর বন্দর কর্তৃপক্ষ হুকুম দখলকৃত এই জমিতে বিগত 3 বছর ধরে দফায় দফায় বালু ভরাট করে আসছে। আগামী 7 কার্য দিবসের মধ্যে ক্ষতিপূরণ দেয়া না হলে আমরণ অনশনের হুঁশিয়ারি দেয় ভুক্তভোগীরা। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।